This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন রোজ ভ্যালি দুর্নীতিতে শ্রেয়ার বিরুদ্ধে সরব তাপস রায়, অথচ ভোট প্রচারে সেই শ্রেয়া পাণ্ডের বাড়িরই কড়া নেড়েছেন কলকাতা উত্তরের এই বিজেপি প্রার্থী। এটা পারেন রাজনৈতিক নেতারা, এবং তারা যখন যেরকম প্রয়োজন বোঝেন সৌজন্যের মোড়কে গোটা ব্যাপারটাকে প্রচার করে নেন। যদিও শ্রেয়া নন, তাপসের দাবি হচ্ছে তিনি ভোট চাইতে গেছিলেন তার মায়ের কাছে, সাধন পাণ্ডের স্ত্রীর কাছে। সেই সাধন পাণ্ডে যিনি বাংলায় এই চিটফান্ড দুর্নীতি নিয়ে প্রথম সোচ্চার হয়েছিলেন, আজ নয় 2009 সালে, তখনও তৃণমূল ক্ষমতায় আসেনি। আর তারপর তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল তিনি ক্রেতা সুরক্ষা মন্ত্রী হয়েছিলেন। সেই সাধন পাণ্ডের মেয়ের নামই কিনা চিটফান্ড কেলেঙ্কারির চার্জশিটে জড়িয়ে গেল। শুনেছিলাম না পুরাণে দৈত্যকুলে নাকি ভক্ত প্রহ্লাদ জন্মেছিলেন, এটা পুরো উল্টো কেস হয়ে গেল। কিন্তু শ্রেয়া পাণ্ডের সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ নিয়ে তাপস রায় যে সরব হচ্ছেন তার তো একটা মানে বোঝা যাচ্ছে, তার একটা স্বার্থ রয়েছে। কিন্তু শ্রেয়ার বিরুদ্ধে এজেন্সি যদি কোনো গুরুতর পদক্ষেপ নিয়েই ফেলে, বা আদালতও কোনো একটা পদক্ষেপ নিয়ে ফেলে, কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে কী হবে? তাহলে তৃণমূল নেতারা শ্রেয়ার সাথে কার যোগাযোগ নিয়ে অভিযোগ তুলবেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় আজ মহিষাদলে নির্বাচনী প্রচার সভায় গিয়েছিলেন, আর সেখানে গিয়ে তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসকে চুরি করা শিখিয়েছে গদ্দার। নাম বলেননি, নাম না বললে কি এসে যায়? মোটামুটি রাজনীতিকদের কল্যাণে বিভিন্ন লোকের ছদ্মনাম, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, কাকে কোন নামে ডাকতে হবে। ছোটোবেলায় দেখতাম কুইজেও আসতো এটা কার ছদ্মনাম, ঠিক সেরকম, বা এর ছদ্মনাম কি। এখন রাজনীতিকদের এরকম সবারই প্রায় কিছু না কিছু ছদ্মনাম রয়েছে, গদ্দার, ভাইপো, এরকম বিভিন্ন কিছু। এর ফলে কাকে ইঙ্গিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে কিন্তু কারো অসুবিধা হয়নি। আজকে উনি বড় গেরুধারী হয়ে গেছে, বেড়াল বলে মাছ খাবো না কাশি যাবো, সবচেয়ে বড় সাধু হয়ে গেছে। আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে, তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তৃণমূল চুরি করেও নি। তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে, যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে, যাতে এনআইএতে না ধরে, আর 10টা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে। উনি প্রমাণ করে দিন না। প্রথমত নাম ধরতে সাহস নেই উনার, উনি একটা কাওয়ার কাপুরুষ। আমার কাছে হেরেছে এবং ওকে যে টাইটটা আমি দিয়েছি, বাকিটা জেলে ঢোকাবো ওকে, ও ব্যাগ গুছাক, জেলে ঢোকাবো ওকে। ও নাম ধরে বলতে বলবেন আর প্রমাণ দিয়ে বলতে বলবেন। আমি তো বলছি, আমি প্রমাণ দিয়ে বলছি, আমি ক্যাবিনেটের নোট দেখিয়ে বলেছি 5ই মে 2022 অতিরিক্ত শূন্য পদ আপনি তৈরি করেছেন এই চাকরিগুলো বেচার জন্য। দেখুন, এই বেশি বলতে বলতে কখন যে কি বেরিয়ে যায় সেটা মাঝে মধ্যে এই নেতা নেত্রীদের দেখে আমরা বুঝি এবং শিখি, মানে শেখাটা উচিত। কিন্তু আপনার আমার জন্য কিন্তু এটা ভালো একটা লেসন। বেশি বলবেন না, বললে ভাবনার ওপর কন্ট্রোল থাকে না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আগে জানতেন না, পরে কে শিখিয়েছে মানে তৃণমূল শিখেছে, এটাই তো বলে ফেললেন। হ্যাঁ, পরে একটা বলেছেন বটে যে করেনি, কিন্তু তার আগেরটা বা তার পরের কথাটা যা কিছু করার তৃণমূলে থাকার সময় করেই নাকি তারপর যাতে কিভাবে সিবিআই ইডিকে এড়ানো যাবে সেই জন্য চলে গেছে। মানে যা গণ্ডগোল, যা চুরির কথা বললেন, দুটো জিনিসকে সার্টিফাই করে দিলেন। কিন্তু তৃণমূলের সঙ্গে চুরি বিষয়টাকে তিনি সার্টিফাই করলেন, এবং তৃণমূলে থাকতে চুরি হয়েছে সেটাকেও সার্টিফাই করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলতে কার দিকে ইঙ্গিত করেছেন সেটা তো বুঝে গেছেন, কিন্তু যতক্ষণ না নাম নিচ্ছেন ততক্ষণ শুভেন্দু অধিকারী যে অ্যাকশান নেবেন না বা নিতে পারবেন না সেটাও আমরা বুঝতে পারছি। তিনিও পরিষ্কার করে দিলেন, আসলে নাম করে না বললে না আদালত বা নির্বাচন কমিশন কারো কাছেই তো অভিযোগ করা যাবে না। এই ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই নির্বাচন কমিশন পই করে বলে দিয়েছে ব্যক্তিগত আক্রমণ করা চলবে না। কিন্তু
ছদ্মনাম তৈরি করে আক্রমণ করা যদি চলতে থাকে এরকম, সামনে একটা কাঠপুতুল তৈরি করে যদি তাকে বেদম পেটানো হয়, তাহলে আর কমিশন কি করবে? এ তো রামায়ণের ইন্দ্রজিতের মতো মেঘের আড়াল থেকে শক্তিশাল ছোড়া। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা ছদ্মনাম আজ মার্কেটে ছেড়েছেন, জানেন তো, মহারাজ। এবার বাঙালি এতদিন মহারাজ বলতে একজনকেই তো চিনত, সৌরভ গাঙ্গুলি। এবার আরও একজনকে বুঝে নিতে হবে, কারণ ওই রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতাটার শেষ লাইনটা কোট করেছেন তিনি, মুখ্যমন্ত্রী বলেছেন, তুমি মহারাজ সাধু হলে আজ, আমরা আজ চোর বটে। একটু চেঞ্জ করে নিয়েছেন, আমি আজ চোর বটেটাকে মানে আমরা করে দিয়েছে। এই যে চোর কথাটা তুললেন, আমরা চোর বটে, এক্ষেত্রে চোরটাও একটা ছদ্মনাম। আর এটা কে মানে বাজারে ছেড়েছেন জানেন তো? শুভেন্দু অধিকারী। সে বিধানসভা হোক বা নির্বাচনী জনসভা, ওটা তৃণমূলের জন্য তিনি বাজারে ছেড়ে দিয়েছেন। সুযোগ পেলেই তৃণমূলের নেতাকর্মীদের চোর চোর স্লোগান শুনিয়ে দেওয়া হচ্ছে। কালকেই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু, তাকেও এই চোর চোর স্লোগান শুনিয়ে দিয়েছে বিজেপি। মুদ্রা কথা হচ্ছে, গুলি তো ছুটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে ওই বলে দিয়েছেন যে তুমি মহারাজ, এটাও একটা ছদ্মনাম। এক্ষেত্রে মহারাজ মানে বিজেপি আর কি, বিজেপির দিকে তিনি আঙুল তুলেছেন। যাই হোক, ব্যঙ্গাত্মক হোক শ্লেষাত্মক হোক, ওই বললাম না, সবার একটা নিজস্ব কোথাও না কোথাও ছদ্মনাম আছে। আদালত অবশ্য যাই হোক মানুষের মনে একটা জিনিস প্রতিষ্ঠা করে দিয়েছে, চুরি। এই ব্যাপারটাকে আদালতের রায়গুলো বিভিন্ন ক্ষেত্রে মানুষের মনে একদম ঢুকিয়ে দিয়েছে যে চুরিটা হয়েছে। এটা বুঝতে পেরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বন্দুকের নলটা ঘুরিয়ে দিতে চাইছেন? বোঝাতে চাইছেন কি যে তৃণমূলে যদি চোর থাকে তাহলে শুভেন্দুও সাধু নন? এইটা বলার সঙ্গে সঙ্গে এটা কিন্তু তার মানে সার্টিফাই করে দেওয়া, ও আমরা না হয় হলাম, ও এর মানে আমরা হলাম, এটা সার্টিফাইড হয়ে গেল। দেখুন, নিয়োগ দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতি শুভেন্দুই করেছেন, এইভাবে বলে হয়তো এখন তৃণমূল কংগ্রেস নেত্রী বিজেপির অন্যতম সেনাপতির ইমেজটাকে কাউন্টার অ্যাটাক করার কৌশল নিয়েছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা সার্টিফাই হয়ে যাচ্ছে তার মুখ দিয়েই, সেটাকে এড়াবেন কী করে? এই হচ্ছে বললো না, দুদিকে ধারওয়ালা তরোয়াল, যেতেও কাটবে আসতেও কাটবে। আজ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা গোপন তথ্য ফাঁস করে দিলেন, জানেন তো? বললাম প্রচুর কিছু বেরিয়ে আসে, যখন ফ্লোতে লোকজন থাকে কত কিছু বেরিয়ে আসে আমরা জানতেই পারি না। মুখ্যমন্ত্রী বলেছেন পুরুলিয়ার প্রার্থীদের বঞ্চিত করে নাকি পূর্ব মেদিনীপুরের প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল। জানতেন এ কথা? তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি? তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে? তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল? কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমি যখন শুনেছিলাম আমি বললাম ঠিক আছে, মেদিনীপুর পেয়েছে ভালো, আমি আপত্তি করছি না, কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইভ না হয় সেটা আমাদের দেখার দরকার। আর তুমি আজ মহারাজা হয়ে গেছো, তুমি মহারাজ সাধু হলে আজ, আর আমরা চোর বটে। এই ইলেকশনে বুঝে নেব লোডশেডিং করে ভোট দখল করা।